যে লাজুকে চোর সাজিয়ে বনলতা বাড়ি থেকে বের করতে চেয়েছিল, আজ সেই বনলতাই কি নিজের বিছানো জালে ধরা পড়ল? অনুভবের হাতে এমন কি প্রমাণ এলো যা দেখে বনলতা তার পা জড়িয়ে ধরতে বাধ্য হল? কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। মাঝরাতে যখন খুনি ময়ূখ হাসপাতালের ওয়ার্ড বয় সেজে বনলতাকে চিরতরে সরিয়ে দিতে এলো, তখন অনুভব কি পারবে লাজুকে দেওয়া কথা রাখতে? দেখুন আজকের রোমহর্ষক পর্বে কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বনলতার সাজানো সংসার। অনুভব যখন ময়ূককে বাড়ি থেকে বের হয়ে যেতে বলল, তখন ময়ূক অট্টহাসিতে ফেটে পড়ল, যা ড্রয়িং রুমের নিস্তব্ধতাকে চুরমার করে দিল। বনলতা তখন পাথনের মূর্তির মতো দাঁড়িয়ে ঘামছিল। তার মনে হচ্ছিল আজ তার জীবনের শেষ দিন, কারণ ময়ূক এমন একজন মানুষ যে টাকার জন্য নিজের ছায়াকেও বিক্রি করতে পারে। ময়ূক পকেট থেকে একটা খাম বের করে শর্মিলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই বাড়ির বড়গিন্নি আপনিই তো, না? দেখুন আপনার আদরের নাতবউ কত বড় শিল্পী। গয়না চুরি থেকে শুরু করে ব্ল্যাকমেলারের সাথে হাত মেলানো সব কিছুর প্রমাণ এখানে আছে। অনুভব এক ঝটকায় খামটা কেড়ে নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। কিন্তু ময়ূক থামল না। সে বলল, অনুভব, ওগুলো ছিঁড়ে লাভ নেই। অরিজিনাল ভিডিও আর অডিও ক্লিপ আমার ফোনে আছে, যেটা অলরেডি ক্লাউডে সেভ করা। বনলতা তখন ধপ করে সোফায় বসে পড়ল। তার দু চোখ দিয়ে অঝরে জল পড়ছিল, কিন্তু সেই জলে আজ কারো মায়া হল না। ঠাম্মির লাঠিতে ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। তিনি ধীর পায়ে বনলতার সামনে গিয়ে দাঁড়ালেন এবং কোনো কথা না বলে তাকে একটা সজোরে থাপ্পড় মারলেন, যে থাপ্পড়ের শব্দে যেন গোটা বাড়ি কেঁপে উঠল। ঠাম্মি কম্পিত গলায় বললেন, আমার বংশের মর্যাদা তুই ধুলোই মিশিয়ে দিলি বনলতা, আর একটা নিষ্পাপ মেয়েকে তুই চোর সাজালি, যে তোকে দিদির মতো শ্রদ্ধা করত। বনলতা এবার কাঁদতে কাঁদতে ঠাম্মির পা ধরতে গেল, কিন্তু ঠাম্মি পিছিয়ে গেলেন। অনুভব ময়ূককে কলার ধরে দরজার দিকে টেনে নিয়ে গিয়ে বলল, তুমি আজই এখান থেকে চলে যাও, নয়তো আমি পুলিশের হাতে তোমাকে তুলে দেব। ময়ূক হাসতে হাসতে বলল, আমাকে দিলে তোমার বউও যাবে জেঠুমণি, মনে রেখো। অনুভব কোনো কথা না শুনে ময়ূককে ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দিল এবং দারোয়ানকে নির্দেশ দিল যেন এই লোক কোনো দিন এই চৌহদ্দিতে পা না রাখে। ময়ূক যাওয়ার আগে চিৎকার করে বলে গেল, খেলা তো সবে শুরু হলো বনলতা, দেখে নিস, তোকে আমি রাস্তায় বসাবো। এদিকে ড্রয়িং রুমের পরিস্থিতি তখন অগ্নিগর্ভ। শ্রী আর শর্মিলা তখন রাগে কাঁপছেন। শ্রী বলল, আমি আগেই জানতাম এই মেয়ের রক্তে দোষ আছে। লাজু আমাদের বাড়ির মেয়ে না হয়েও যে সততা দেখিয়েছে, বনলতা এই বাড়ির বউ হয়ে তার ছিটে ফোটাও দেখাতে পারেনি। অনুভব তখন লাজুর ঘরের দিকে এগিয়ে গেল। দেখল লাজু ব্যাগ গোছাচ্ছে। অনুভবের বুকটা হু হু করে উঠল। সে লাজুর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি লাজু? লাজু ম্লান হেসে বলল, দাদা, আমার এখানে থাকার অধিকার আগেই শেষ হয়ে গিয়েছিল, শুধু নিজের সম্মানটুকু ফিরে পাওয়ার অপেক্ষা করছিলাম। আজ যখন সব পরিষ্কার হয়ে গেছে, তখন আর আমার বোঝা হয়ে থাকা ঠিক হবে না। অনুভব বলল, না লাজু, তুমি যাবে না। এই বাড়িতে যদি কারো থাকার অধিকার না থাকে, তবে সে বনলতা, তোমার নয়। লাজু মাথা নিচু করে বলল, সম্পর্কের সমীকরণ বদলে গেছে দাদা, আমি থাকলে বনলতা দিদি আর এই বাড়ির শান্তি কোনো দিন ফিরবে না। অনুভব গর্জে উঠে বলল, শান্তি? কিসের শান্তি? যে অপরাধী তার শাস্তি হওয়াই কাম্য। অনুভব ড্রয়িং রুমে ফিরে এসে বনলতাকে বলল, কাল সকাল হওয়ার আগে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমি ডিভোর্স পেপার রেডি করতে বলছি। বনলতা চিৎকার করে উঠল, না অনুভব, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি সব ময়ূখের চাপে করেছি। অনুভব বলল, মিথ্যে বলা বন্ধ করো। ময়ূখ তোমাকে ভয় দেখাচ্ছিল ঠিকই, কিন্তু গয়না চুরি করে লাজুকে ফাঁসানো তো তোমার নিজের বুদ্ধি ছিল। সেই অপরাধের ক্ষমা নেই। সারা রাত বাড়ির কেউ ঘুমাতে পারল না। লাজু তার ঘরের জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, মানুষের মন কত বিচিত্র হতে পারে। একদিকে অনুভবের মতো মানুষ, যে ন্যায়ের জন্য নিজের স্ত্রীকে ত্যাগ করতে দ্বিধা করে না, আবার অন্যদিকে বনলতার মতো মানুষ, যে নিজের স্বার্থে অন্যের জীবন ধ্বংস করতে পারে। পরদিন সকালে যখন ভোরের আলো ফুটল, তখন বনলতা একটা ছোট ব্যাগ নিয়ে দরজার কাছে দাঁড়াল। তার চোখে আজ কোনো মেকি জল নেই, বরং একরাশ ঘৃণা আর প্রতিহিংসা। সে লাজুর দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ তুই জিতলি লাজু,
কিন্তু মনে রাখিস বনলতা এত সহজে হার মানার পাত্রী নয়। আমি আবার ফিরব এবং সেদিন তোদের এই সুখের সংসার তাসের ঘরের মতো উড়িয়ে দেব। অনুভব লাজুকে ডেকে বলল, লাজু, আজ থেকে তোমার নতুন লড়াই শুরু। আজই তোমাকে মেডিকেল কলেজে নিয়ে যাব। তোমার পড়াশোনা আবার শুরু হবে। লাজু অনুভবের চোখে চোখ রেখে এক রাশ কৃতজ্ঞতা নিয়ে হাসল। ঠাম্মি লাজুকে জড়িয়ে ধরে বললেন, আমায় ক্ষমা করিস দিদিভাই, আমি চিনতে ভুল করেছিলাম। লাজু বলল, না ঠাম্মি, আপনি কেন ক্ষমা চাইছেন? পরক্ষণেই বাড়ির ফোনে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। অনুভব ফোন ধরতেই ওপাশ থেকে ময়ূখের ক্রূর হাসি শোনা গেল। সে বলল, কি অনুভব, বউকে তো তাড়িয়ে দিলে, এবার আসল ধামাকা দেখার জন্য রেডি হও। আমি অলরেডি পুলিশকে সব প্রমাণ পাঠিয়ে দিয়েছি। বনলতা বাড়ি থেকে বেরোলেই গ্রেপ্তার হবে, আর তার সাথে তুমিও ফেসে যেতে পারো, কারণ তুমি সব জেনেও অপরাধীকে পালানোর সুযোগ করে দিচ্ছ। অনুভব স্তম্ভিত হয়ে গেল। সে বুঝতে পারল ময়ূক শুধু বনলতাকে নয়, গোটা পরিবারকে ধ্বংস করতে চাইছে। অনুভব তক্ষুনি পুলিশের বড় কর্তাকে ফোন করল এবং নিজে থেকেই সব সত্যি জানিয়ে সাহায্য চাইল। সে জানত সততার পথে চলাই এখন একমাত্র উপায়। বনলতা যখন গেট দিয়ে বেরোচ্ছিল তখনই পুলিশের গাড়ি এসে সামনে দাঁড়াল। বনলতা চিৎকার করে কাঁদতে লাগল আর অনুভবের দিকে তাকাতে লাগল সাহায্যের আশায়। কিন্তু অনুভব জানালার পর্দা টেনে দিল। সে আজ কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। লাজু দরজায় দাঁড়িয়ে দেখল কিভাবে পাপের ঘোড়া পূর্ণ হয়। পুলিশ বনলতাকে নিয়ে চলে গেল, আর বাড়ির আকাশটা যেন অনেক দিন পর পরিষ্কার হল। লাজু অনুভবকে বলল, দাদা, সব কি ঠিক হয়ে যাবে? অনুভব লাজুর মাথায় হাত রেখে বলল, হ্যাঁ, ঠিক হবে। যখন মনের ভেতর কোনো কালো মেঘ থাকে না, তখন সব অন্ধকার কেটে যায়। আগামী পর্বে দেখা যাবে ময়ূককে ধরার জন্য অনুভব আর পুলিশ এক নতুন ফাঁদ পাচ্ছে, আর লাজু তার হারানো স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ নিচ্ছে। তবে বনলতা জেলের ভেতরে বসে ময়ূখের সাথে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা তা নিয়ে দানা বাঁধবে নতুন রহস্য। এইভাবেই চলতে থাকবে সম্পর্কের টানাপড়ন আর সত্যের জয়। আপনাদের প্রিয় সিরিয়ালের সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের প্রেরণা যোগায় নতুন নতুন গল্প নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। বনলতা পুলিশের জিপে উঠে যাওয়ার পর বাড়ির সদর দরজায় যেন এক ভুতুড়ে নীরবতা নেমে এলো। অনুভব পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রইল গেটের দিকে তাকিয়ে, যেখানে একটু আগেও তার বিবাহিত জীবনের শেষ চিহ্নটুকু ধুলোয় মিশে গেছে। ঠাম্মি ড্রয়িং রুমের সোফায় বসে ফুঁপিয়ে কাঁদছিলেন, কারণ এই বয়সে পরিবারের এমন কলঙ্ক তিনি মেনে নিতে পারছিলেন না। শর্মিলা আর শ্রী একে অপরের দিকে তাকাচ্ছিলেন। তাদের চোখে মুখে ছিল একরাশ আতঙ্ক আর বিস্ময়। অনুভব হঠাৎই ঘুরে দাঁড়িয়ে লাজুর দিকে তাকালো। দেখল মেয়েটা দরজার এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো জয়োল্লাস নেই, বরং সেখানে এক গভীর বিষাদ। লাজু জানে একটা সাজানো সংসার ভেঙে যাওয়ার যন্ত্রণা কতটা। অনুভব ধীর পায়ে লাজুর কাছে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল এবং খুব নিচু স্বরে বলল, লাজু, আজ থেকে এই বাড়িতে তোমার পরিচয় আর আশ্রিতা নয়, তুমি এই বাড়ির সম্মান। আজ থেকে তোমার পড়াশোনা, তোমার স্বপ্ন, সব দায়িত্ব আমার। লাজু কোনো কথা বলতে পারল না, তার গলা বুজে আসছিল। সে শুধু অনুভবের চোখের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানাল। এদিকে শ্রী হঠাৎই বলে উঠল, কিন্তু অনুভব, ময়ূক যে হুমকি দিল সেটার কি হবে? ওই লোকটা তো বনলতার চেয়েও ভয়ঙ্কর। ও যদি আমাদের সবার নামে মিথ্যে মামলা করে তবে তো সব শেষ হয়ে যাবে। অনুভব চোয়াল শক্ত করে বলল, ময়ূককে আমি দেখে নেব। ও ভাবছে শুধু ওর কাছেই প্রমাণ আছে, কিন্তু ও জানে না যে ময়ূক যখন বনলতাকে ব্ল্যাকমেল করত তখন বনলতা নিজের অজান্তেই ময়ূখের সাথে অনেক কথোপকথন রেকর্ড করে রেখেছিল। সেই ফোনটা এখন আমার কাছে আছে, যেখানে ময়ূখের তোলাবাজি আর চুরিতে উস্কানি দেওয়ার সব প্রমাণ মজুদ। বনলতা অপরাধী ঠিকই, কিন্তু ময়ূখ হচ্ছে সেই অপরাধের মূল হোতা। আমি পুলিশকে সেই অডিও ফাইলগুলো পাঠিয়ে দিয়েছি। এখন ময়ূককে খুঁজে বের করা শুধু সময়ের অপেক্ষা। সেই রাতে লাজু যখন তার ঘরে পড়তে বসল তখন বারবার তার মনে হচ্ছিল, বনলতা দিদি কি সত্যিই এত খারাপ ছিল, নাকি পরিস্থিতির চাপে পড়ে সে এই পথে পা বাড়িয়েছিল। পরদিন সকালে বাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হলেও একটা চাপা উত্তেজনা ছিল। অনুভব অফিস না গিয়ে লাজুকে নিয়ে বেরিয়ে পড়ল মেডিকেল কলেজের ফর্ম তোলার জন্য। লাজুর চোখে তখন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন।
অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করার পর আজ সে বুক ভরে শ্বাস নিতে পারছে। কিন্তু বিপত্তি ঘটল কলেজের গেটে পৌঁছানোর ঠিক আগে। হঠাৎই একটা বাইক এসে অনুভবের গাড়ির সামনে ব্রেক কষল। চালকের হেলমেটের কাঁচ তোলা ছিল না, কিন্তু তার চোখের চাউনি ছিল খুনে। অনুভব গাড়ি থেকে নামার আগেই বাইকটা ঝড়ের গতিতে বেরিয়ে গেল, তবে ফেলে দিয়ে গেল একটা চিরকুট। অনুভব সেটা কুড়িয়ে নিয়ে দেখল, তাতে রক্ত দিয়ে লেখা আছে, খেলা এখনও শেষ হয়নি। অনুভব লাজুকে এই কথা বুঝতে না দিয়ে তাকে কলেজে নিয়ে গেল, কিন্তু তার মনের ভেতর খচখচ করছিল। ময়ূক যে এতটা বেপরোয়া হবে সে ভাবতে পারেনি। বিকেলে বাড়ি ফেরার পর অনুভব দেখল পুলিশ ইন্সপেক্টর তাদের ড্রয়িং রুমে বসে আছেন। ইন্সপেক্টর জানালেন যে বনলতা জেলে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এবং বর্তমানে সে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছে। এই খবর পাওয়া মাত্রই ঠাম্মি অজ্ঞান হয়ে গেলেন। বাড়িতে আবার হুলুস্থুল পড়ে গেল। অনুভব বুঝতে পারল এটা বনলতার কোনো নতুন চাল, নাকি সত্যি সে অনুশোচনায় দগ্ধ হয়ে এই পথ বেছে নিয়েছে। তা বোঝা মুশকিল। সে হাসপাতালে ছুটে গেল বনলতাকে দেখতে। সেখানে গিয়ে দেখল বনলতার কেবিনের বাইরে কড়া পুলিশ পাহারা। ডক্টর জানালেন বনলতা বিপদমুক্ত, তবে সে কারো সাথে কথা বলতে চাইছে না। অনুভব যখন কেবিনে ঢুকল, বনলতা তার দিকে মুখ ফিরিয়ে নিল। অনুভব কঠিন গলায় বলল, এসব নাটক করে কোনো লাভ নেই বনলতা, তুমি যা করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে। বনলতা তখন ফিসফিস করে বলল, আমি মরতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না, কিন্তু ময়ূখ আমাকে মরতেও দেবে না। ও হাসপাতালের নার্সকে টাকা দিয়ে আমার খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। আমি মরতে চাইনি, আমাকে মারার চেষ্টা করা হয়েছে। অনুভবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল ময়ূক এখন বনলতাকে সরিয়ে দিয়ে সব প্রমাণ লোপাট করতে চায়, কারণ বনলতা রাজসাক্ষী হলে ময়ূখের যাবজ্জীবন জেল নিশ্চিত। অনুভব তখনই পুলিশকে সব জানাল এবং বনলতার নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়ার অনুরোধ করল। অন্যদিকে লাজু বাড়িতে একা বসে ঠাম্মির সেবা করছিল। তখন শর্মিলা এসে লাজুকে বলল, দেখ লাজু, আজ তোর জন্য আমার ছেলের জীবনটা ছাড়খাড় হয়ে গেল। তুই যদি ওই দিন চুরির অপবাদ নিজের ঘাড়ে না নিতি, তবে হয়তো আজ এত বড় অশান্তি হতো না। লাজু মাথা নিচু করে রইল, কারণ সে জানে শর্মিলার এই অভিযোগের কোনো শেষ নেই। শ্রী এসে বলল, মা, এখন লাজুকে দোষ দিয়ে কি লাভ? আসল কালনাগিনী তো বনলতা, যে আমাদের চোখে ধুলো দিয়ে এতদিন এই বাড়িতে রাজত্ব করেছে। রাত বাড়ার সাথে সাথে হাসপাতালের করিডোরে অনুভবের অস্থিরতা বাড়তে থাকে। হঠাৎই সে লক্ষ্য করল একজন ওয়ার্ড বয় ওষুধের ট্রনি নিয়ে বনলতার কেবিনের দিকে যাচ্ছে, কিন্তু তার হাঁটার ধরনটা কেমন যেন চেনা চেনা। অনুভব পিছু নিল এবং কেবিনে ঢোকার ঠিক আগে লোকটাকে জাপটে ধরল। মাস্ক খুলতেই দেখা গেল সে আর কেউ নয়, স্বয়ং ময়ূক। ময়ূক পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে অনুভবকে আঘাত করতে চাইল, কিন্তু অনুভব দক্ষ হাতে তার কবজি ধরে ফেলল। ধস্তাধস্তির আওয়াজ শুনে পুলিশ কর্মীরা ছুটে এলেন এবং ময়ূককে হাতে নাতে গ্রেপ্তার করা হলো। ময়ূক চিৎকার করে বলতে লাগল, অনুভব, তুই জিতেও হারবি, তোর লাজুকে আমি ছাড়ব না। অনুভব তখন ময়ূকের গালে এক কোষে থাপ্পড় মেরে বলল, লাজুর নাম নেওয়ার যোগ্যতাও তোর নেই। ময়ূককে নিয়ে যখন পুলিশ ভ্যানে তুলল, তখন অনুভবের মনে হল তার বুক থেকে একটা বড় পাথর নেমে গেছে। সে দ্রুত বাড়িতে ফোন করে খবরটা জানাল। লাজু যখন খবরটা পেল, তার দু চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ল। সে ঠাকুর ঘরের সামনে গিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করল, যেন এই পরিবারের ওপর থেকে সব কালো মেঘ কেটে যায়। কয়েকদিন পর বনলতা সুস্থ হয়ে আবার জেলে ফিরে গেল, তবে যাওয়ার আগে সে অনুভবের কাছে শেষবার ক্ষমা চেয়ে নিল এবং জানাল সে সাজার মেয়াদ শেষ করে নতুন করে জীবন শুরু করতে চায়। অনুভব তাকে আর ফিরিয়ে দিল না, শুধু বলল, নিজের ভুল থেকে শিক্ষা নিও বনলতা। আরও 1 মাস পর লাজু যখন সাদা অ্যাপ্রন পরে প্রথম দিন মেডিকেল কলেজে পা রাখল, তখন গেটে দাঁড়িয়েছিল অনুভব। তার চোখে ছিল গর্বের হাসি। লাজু অনুভবের পায়ে হাত দিয়ে প্রণাম করল। অনুভব তাকে আশীর্বাদ করে বলল, আজ থেকে তোমার নতুন যুদ্ধ, ডক্টর লাজু। সমাজের সেবা করাই যেন তোমার ব্রত হয়। বড়রা আজ লাজুকে মেনে নিয়েছেন। ঠাম্মি নিজে হাতে লাজুর জন্য পায়েস রান্না করে পাঠিয়েছেন। বনলতার সেই সাজানো মিথ্যে আর ময়ূখের ষড়যন্ত্রের শেষ হয়ে এক নতুন ভোরের সূচনা হল, যেখানে ভালোবাসা আর বিশ্বাসের জয় হল লাজু আর অনুভবের। সম্পর্কের সমীকরণ কি হবে তা হয়তো সময় বলবে, কিন্তু আপাতত তারা একে অপরের উপর ভরসা করতে শিখেছে। আগামী পর্বে দেখা যাবে লাজুর কলেজ জীবনের নতুন চড়াই উতরাই আর অনুভবের ব্যবসায়িক সাফল্যের নতুন দিগন্ত। তবে জেলের ভেতর থেকে বনলতা কি সত্যি বদলেছে,
নাকি অন্য কোনো নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে সেদিকেই থাকবে নজর। চোখ রাখুন পরবর্তী পর্বে রহস্যের নতুন মোড় দেখতে। গল্পটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন।